আসসালামু আলাইকুম। শনিবার রাজধানীতে জামাতের যে জাতীয় সমাবেশ সেটিকে কেন্দ্র করে সমাবেশের আগে পরে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটে গেছে। অবশ্যই প্রত্যেকটি সিগনিফিকেন্ট এবং জামাত যে আসলে এখনো পর্যন্ত কোনো উদার গণতান্ত্রিক দল হতে পারেনি সেই বার্তাও এই সব ঘটনার মধ্য দিয়ে আমরা প্রমাণ পেতে পারি। সেগুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু বলে রাখি যে মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে দুইবার পড়ে যান। এটিকে নিয়ে অনেকে হাসাহাসি করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল হচ্ছে। অনেকে বলছেন যে এটি অভিনয়, তিনি ভাব ধরেছেন। সব কিছু নিয়ে ট্রোল করা, সব কিছু নিয়ে হাসাহাসি করা নিঃসন্দেহে ঠিক নয়। তিনি বয়োবৃদ্ধ মানুষ, হঠাৎ অসুস্থ বোধ করতেই পারেন। এই বয়সেও তিনি যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, চালাচ্ছেন, নিঃসন্দেহে এটিকে অন্তত সাধুবাদ জানাতে হয়। আর এখানে ভাব বা অভিনয় করে পড়ে গিয়ে আসলে লাভ কি হতে পারে? কেন তাকে অভিনয় করতে হবে? নিশ্চয় যারা এইগুলো বলছেন অবশ্যই চরম আপত্তিজনক এবং নিন্দনীয়। তো জামায়াতের এই বৈঠকে যে সমাবেশে যে মেসেজটি দেওয়ার তারা চেষ্টা করছেন, সবসময় যেটি দাবি করেন জামাত সহি রাজনীতি করে, সহি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায়, তারা নির্বাচিত হলে ক্ষমতা গ্রহণ করলে তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ চালাবে বা দুর্নীতির বিরুদ্ধে তাদের সর্বাপেক্ষা বেশি অবস্থান থাকবে। এইগুলোকে আমরা বলতে পারি স্রেফ মিথ্যা, স্রেফ ভাওতাবাজি কথাবার্তা এবং মানুষের সঙ্গে প্রতারণা। সারা দেশে 5 আগস্টের পর থেকে বিএনপি চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, এটা ওপেন সিক্রেট। কিন্তু জামাত কি পিছিয়ে আছে নাকি? দুর্নীতি বলি, দখলবাজি বলি, চাঁদাবাজি বলি, সরকারি নিয়োগ বলি বা সরকারের কাছ থেকে সুবিধা আদায় যেভাবেই বলি না কেন, জামাত কি কোনো অংশে পিছিয়ে আছে? এবং তাদের চাঁদাবাজি স্টাইলগুলো তো অন্যরকম। এগুলো সহজ এরকম অন্য রাজনৈতিক দলগুলোর মতন ছেঁচড়া চাঁদাবাজি নয়। আবার কোথাও কোথাও করছে, ওয়াজের নামে কিংবা মাদ্রাসার নামে অনেক ধরনের চাঁদাবাজি হচ্ছে। দখলবাজির কথা যদি আসি, সাম্প্রতিক সময়ের একটু উদাহরণ দিই। যেমন সিরাজগঞ্জে গত কয়েকদিন আগে যে খবরটি গণমাধ্যমে এলো, সিরাজগঞ্জের একটি সরকারি সম্পত্তি, তুলা উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে সেখানে জামায়াতের কার্যালয় বানানো হয়েছে, সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। 5 আগস্টের পরপরই খুলনার 6 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুর কয়রার বাড়ি দখল করে সেখানে মাদ্রাসা করা হয়েছে। সেখানে আবার স্থানীয় জামাত বিএনপির নেতাকর্মীরা বেশ সোনাই সোহাগা হয়ে এই কাজটি করেছেন। এবং নোয়াখালীতে দোকান ঘর দখল করে সেখানে ইসলামী পাঠাগার স্থাপন করা হয়েছে। এগুলো তড়িঘড়ি করে আমি যে কটি পেয়েছি অনলাইনে, এবং এর বাইরেও অসংখ্য অভিযোগ আছে। গণমাধ্যমে জামাতের কর্মীদেরকে কিভাবে চাকরি দেওয়া হচ্ছে সে কথাও অন্তত যারা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত তারা বেশ ভালো জানেন। আর সরকারি পর্যায়ে জামাতের নেতাদেরকে নেতা যারা জামাত করেন আমলা পর্যায়ে কিংবা অন্যান্য সরকারি পর্যায়ে, তাদেরকে কোথায় কিভাবে বসানো হচ্ছে সেগুলো আমরা জানি। এই সমাবেশে অনেক মানুষ হয়েছেন, জামাতের নেতা কর্মীর যথেষ্ট উপস্থিতি ছিল, এটা স্বীকার করতে হবে। কিন্তু সেই উপস্থিতি বাড়াতে গিয়ে যা হয়েছে এর মধ্যে আমরা জানি 10,000 বাস ভাড়া করা হয়েছে। এটি তারা করতেই পারেন। জামাতের অনেক টাকা, এটাও আমরা জানি। অন্যান্য যে কোনো দলের চেয়ে জামাতের হয় যারা নেতারা আছেন ব্যবসা বাণিজ্য করেন তারা ফান্ডে যে টাকা জমা দেন সেটির পরিমাণ অনেক বেশি, বা তাদের তহবিল অনেক বেশ হেলদি, এটা আমরা জানি। 10,000 বাস ভাড়া করতেই পারে। কিন্তু তারা যে 4 জোড়া ট্রেন, কোথাও এসেছে 3 জোড়া ট্রেন, 6টা বা 8টা, সিরাজগঞ্জ, রাজশাহী এসব এলাকার মানুষজন আনা নেওয়ার জন্য সরকারের কাছ থেকে তারা অনুমতি নিয়েছে। যদিও সরকারের যথাযথ রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা টাকা দিয়ে এটি নিয়েছে এবং বলেছে যে এর আগে পরে এর নমুনা আছে। আমাদের জানা নেই যে ট্রেন যাত্রীদের ভোগান্তি করে ট্রেন ভাড়া দেওয়া হয় রাজনৈতিক দলকে। জামাতের এই সমাবেশে তাদেরকে দাওয়াত দেওয়া হলো,
দাওয়াত দেওয়া হয়েছে এনসিপি, দাওয়াত দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ কিংবা ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোকে, কিন্তু তাদের যে 25 বছরের জোট সঙ্গী বিএনপি কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। কেন বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি? বিএনপি সমানুপাতিক আসন ভিত্তিক সংসদ ব্যবস্থার প্রতি তারা সমর্থন দেয়নি, বা তারা এটি চায় না, তারা বিরোধিতা করছে, অর্থাৎ পিআর পদ্ধতির বিরোধিতা করছে, এই জন্য নাকি তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। এটি কোনো কথা? মতবিরোধ থাকতেই পারে রাজনীতিতে, কিংবা রাষ্ট্র ব্যবস্থা কেমন চলবে, নানান ধরনের মতবিরোধ থাকতে পারে, সেখান থেকে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে না। এবং সেই অজুহাতটি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের সাহেব, গণমাধ্যমকে তিনি এই কথাই বলেছেন। এবং দাওয়াত দেওয়া হয়নি কাদেরকে? এবি পার্টি আবার পিআর এর পক্ষে। এখন এটি সম্পর্কে জামায়াতের নেতারা কি বলছেন, যে না, জামায়াতের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু যদি আসতেন, বক্তব্য দিতেন, একটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হতো। কেন হতো? মুজিবুর রহমান মঞ্জু একসময় শিবিরের সভাপতি ছিলেন, ডাকসাইডে ভালো নেতা ছিলেন, কিন্তু তিনি ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন জাতির কাছে। এই প্রস্তাব তিনি তুলেছিলেন, জামায়াত তাকে বহিষ্কার করে। বহিষ্কার করার পর মুজিবুর রহমান মঞ্জু নতুন দল গঠন করেন গত কয়েক বছর আগে, এবি পার্টি। এর মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। তো জামায়াতের নেতারা বলছেন যে তাকে যদি দাওয়াত দেওয়া হতো, বা এবি পার্টিকে যদি দাওয়াত দেওয়া হতো, তাদের কোনো নেতাকর্মী বক্তব্য দিলে বা মঞ্জু সাহেব বক্তব্য দিলে সেখানে জামায়াতের নেতাকর্মীরা হই হুল্লোড় করতেন, কিংবা যে কোনো কিছু ঘটে যেত। এটাও কোনো গ্রহণযোগ্য বক্তব্য নয়। অর্থাৎ জামাত যে একটা উদার গণতান্ত্রিক দল হতে পেরেছে তা প্রমাণে ব্যর্থ হলো। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সেখানে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিককে দাওয়াত দেওয়া হয়েছিল। জামাত যে ধর্ম নিরপেক্ষ এটি প্রতিষ্ঠা করার জন্য গোবিন্দ প্রামাণিক সেখানে উপস্থিত হলেন। গোবিন্দ প্রামাণিক বললেন যে 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়, সেদিন থেকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করেছেন। বিএনপি আর আওয়ামী লীগ মিলে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ঘর বাড়ি সম্পত্তি দখল করেছেন, কিন্তু জামাত খুব ভালো। এটা সত্য কথা। 5 আগস্টের পরে জামাতের একটি অবস্থান ভালো ছিল, যে যেভাবে লুটপাট হচ্ছিল, হাঙ্গামা হচ্ছিল, হামলা হচ্ছিল, সেইখানে বেশ কিছু জায়গায় জামাতের নেতাকর্মীরা তারা বাধা সৃষ্টি করেছেন, তারা পাহারা বসিয়েছেন, এটা সত্য কথা। কিন্তু ওটার জন্য আর যা যা গোবিন্দ প্রামাণিক বললেন সেটি কতখানি সত্য? ঢালাওভাবে আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আর তাকে তো ডাকা দিতেই পারে নিরপেক্ষতা প্রমাণের জন্য, বা অসাম্প্রদায়িক দল হিসেবে জামাতকে উপস্থাপনের জন্য। জামাতের তো আবার হিন্দু শাখা খোলা হয়েছে। বড় অদ্ভুত। সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি হচ্ছে, জামাতের এত আয়োজন, এত বড় সমাবেশ, জামাতের মঞ্চে কোথাও জাতীয় পতাকা দেখা গেছে? মঞ্চে জাতীয় পতাকা রাখতেই হবে এমন কোনো কথা নেই। যারা নেতাকর্মীরা ছিলেন মাঠে জামাতের সমাবেশ স্থলে, তাদের মধ্যে 2-1 জনের হাতে জাতীয় পতাকা দেখা গেছে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানটিও যে এত জাঁকজমকভাবে করা হলো, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হলো, সেখানে বিভিন্ন জেলা মহানগর পর্যায়ে সাংস্কৃতিক কর্মীরা, জামাতপন্থী যারা, তারা গান গাইলেন। কি গান গাইলেন? ইসলামী গান গাইলেন, তাতে কোনো আপত্তি নেই। তারা গান গাইলেন, জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গান পরিবেশন করলেন, সেটিও ভালো কথা। কিন্তু এরকম একটি মহাসমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা থাকবে না, সেটা যেমন মানা যায় না, অন্তত আমি মনে করি। আবার জাতীয় সঙ্গীত থাকবে না, এটিও তো মানা যায় না, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, জাতীয় সঙ্গীত সেখানে গাওয়া হয়নি। কেন গাওয়া হলো না? অর্থাৎ জামাত কি ধারণ করছে, জামাত কি লালন করে, জামাতের আদর্শ কি, বাংলাদেশকে কতটুকু তারা সেই জায়গাটিতে, যথাযথ জায়গাটিতে স্থান দিচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু লালন করছে, সেই প্রশ্নগুলো তো এইসব ছোটখাটো অনেক বিষয়ের মধ্য দিয়ে ফুটে ওঠে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে গতকালকে শুক্রবারে জুমার নামাজের পরে রাজধানী ঢাকায় তুমি কে আমি কে জঙ্গি স্লোগানে মুখরিত হতে দেখা গেছে। আপনারা ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও দেখেছেন। তারপরেও আমরা আলোচনার খাতিরে একটু দেখে আসি।
কিভাবে স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখলাম তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি স্লোগান। এর আগে জুলাই 2024 থেকে বাংলাদেশে একটি স্লোগান চালু হতে দেখেছি যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেটি 2024 বছর ব্যাপী এবং 2025-এর জুলাই এসে সেই স্লোগানটাও কথায় কথায় চলছে। আজকে জঙ্গি জঙ্গি, আসলে এটা কেন, এই স্লোগানটা কেন দিচ্ছে? স্লোগানটা কি আসলে বাংলাদেশে কি কখনো কোনো জঙ্গিবাদ ছিল না, জঙ্গি ছিল না, এই জন্য এটিকে প্রুভ করতে বা বোঝাতে? ইতিমধ্যে সরকারের তরফে বলা হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো জঙ্গি ছিল না, জঙ্গিবাদ ছিল না। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কয়েকজন পুলিশ কর্মকর্তাও বলেছেন। এমনকি 2016 সালে যে জঙ্গি হামলা হয়েছিল হলি আর্টিজানে, সেই হলি আর্টিজান জঙ্গি হামলাটিও নাকি সাজানো নাটক। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষও মারা গেছে, পুলিশের লোকও মারা গেছে, বিদেশি মারা গেছে, দেশি মারা গেছে, সেগুলো নাকি সাজানো নাটক। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে এখনকার প্রেক্ষাপটে যে বাংলাদেশে কখনো কোনো জঙ্গি ছিল না, এই বিষয়টা প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চলছে। এবং এখন বর্তমানে কোনো জঙ্গি নেই। এই স্লোগানগুলোকে জঙ্গি নেই, জঙ্গি একটি নাটক, সেটিকে প্রহসন করে দেওয়া, নাকি বাংলাদেশ একটি যে জঙ্গি রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্রের দিকে ধীরে ধীরে আরো বেশি করে ধাবিত হচ্ছে সেটি প্রতিষ্ঠিত করা? কোনটা? যদি হয় যে জঙ্গি নেই, জঙ্গি ছিল না কখনো, এটির সাথে আসলে একমত হওয়া যায় না। আবার জঙ্গি আছে বা জঙ্গি এখন নেই, এটির সাথেও একমত হওয়া যায় না। আজকে প্রকাশ্যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, প্রকাশ্যে স্লোগান দেওয়া হচ্ছে যে বাংলাদেশে জঙ্গি নেই, জঙ্গি তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি, প্রহসনমূলক ভাবে। এগুলোকে আসলে জঙ্গিবাদকে ছাই চাপা দেবার জন্য, নাকি বাংলাদেশ নতুন করে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে, স্বঘোষিত জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে? যদি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, কিংবা যেভাবেই হোক, তুমি কে আমি কে জঙ্গি স্লোগান, এই স্লোগানগুলো শুধু কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, দেশের বাইরেও বিশ্বব্যাপী এই স্লোগানগুলো ছড়িয়ে পড়ছে। এতে করে বাংলাদেশের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে। যারা যদি কেউ জঙ্গি পৃষ্ঠপোষকতায় বা পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে কিংবা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করে, যেটি হোক না কেন, কিংবা প্রহসনমূলক ভাবে স্লোগান দেয় যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কিংবা তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি, যে আমরা আসলে জঙ্গি না, আমাদেরকে জঙ্গি বলা হতো অতীতে, এই জন্যই আমরা রাগ করে, ক্ষোভ থেকে, ক্ষুব্ধতা থেকে স্লোগান দিচ্ছি। যেটি হোক না কেন, এটি বাংলাদেশের জন্য শোককর হবে না। আপনারা জানেন যে কদিন আগে, খুব বেশি দিন নয়, গত মে মাসে আমাদের একদম নিকট প্রতিবেশী একটি দেশ ভারত, পাকিস্তানে জঙ্গিবাদ দমন করতে ভারত গেছে। পাকিস্তানের জঙ্গি গাড়ি ভারত গড়িয়ে দিয়েছে। পাকিস্তান জঙ্গি পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রীয়ভাবে, সেই জঙ্গিবাদ দমনে ভারত পাকিস্তানে হামলা করেছে। আপনারা জানেন যে পহেলগাঁও, কাশ্মীরের পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে, পহেলগাঁওয়ে একটি জঙ্গি হামলা হয়েছিল এমন অভিযোগে অভিযুক্ত করে পাকিস্তানকে ভারত সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানে। আজকে যদি বাংলাদেশ যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে এখানে, কিংবা পাকিস্তানের মতোই যদি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা করে কিংবা প্রতিষ্ঠা করে, ভারত পাকিস্তানকে ছেড়ে দেয়নি, বাংলাদেশকে কে ছেড়ে দেবে? কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বর্ডার কান্ট্রি। সেই বাংলাদেশকে কি ভারত ছেড়ে দেবে? কিছুতেই ছাড়বে না। পাকিস্তান মোটামুটি সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক না হোক, অন্ততপক্ষে সামরিক দিক দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র। বিশ্বের 10টা শীর্ষ সামরিক শক্তির একটা দেশ হচ্ছে পাকিস্তান। বাংলাদেশের যেখানে কোনো অবস্থানে নেই,
বাংলাদেশ 35-37-এর মধ্যে অবস্থান। তো কাজেই বাংলাদেশকে কিন্তু ছেড়ে কথা বলবে না। এই যে জঙ্গিবাদ যদি প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশকে, তাহলে কারো কাছে বাধা পাবার আগে সর্বাগ্রে কিন্তু বাংলাদেশ ভারতের কাছে বাধা পাবে। বাংলাদেশে ইতিমধ্যে ভারত বিরোধী চর্চা খুব জোরালোভাবে চালু আছে। এই চর্চাগুলোকে আরো বেশি তুষ ছিটাচ্ছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি স্লোগান। এসব বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামীর জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অশ্লীল সংকেত। সেটাই বলছে ভারত যদি আজকে হঠাৎ করে জঙ্গিবাদ দমনের ধোঁয়া তুলে বাংলাদেশে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের কি হবে? পাকিস্তান তো পাল্টাপাল্টি, মানে সমানে সমানে ভারতের অবস্থান যদি হয় 4 নম্বর, পাকিস্তানের অবস্থান সামরিক শক্তিতে যদি 10 নম্বর হয়, দুটোই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, তারা সেয়ানে লড়াই করতে পারে। কিন্তু বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি পারবে সেই জায়গাগুলোতে? আসলে বাংলাদেশ সার্বিকভাবে যদি বলি যে এই যে তুমি কে আমি কে, জঙ্গি বা জঙ্গি ছিল না, জঙ্গি নেই, জঙ্গি নাটক করা হয়েছে, এগুলো কিন্তু বিশ্ব বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করে না। এগুলো যত উত্থান হবে, যত পৃষ্ঠপোষকতা দেওয়া হবে, সেগুলোর জন্য বাংলাদেশকে কিন্তু মাসুল দিতে হবে। অভ্যন্তরীণভাবে আমরা নানাভাবে মাসুল দিচ্ছি, এই জঙ্গি উত্থানে আমাদের কিন্তু মাসুল দিতে হবে। আমরা মনে হয় ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি, যেটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে ভয়ঙ্কর সময় আরো ডেকে আনছে। চারিদিকে বাংলাদেশ এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর সময়ের মধ্যে নতুন আপদ তুমি কে আমি কে, জঙ্গি, এরকম ঢাকার রাস্তায় প্রকাশ্যে স্লোগান।